চলে যায়। সবকিছু আগের মতো, তবে কিছু মানুষের মাঝে পরিবর্তন আসে। রাজ এখন প্রতিদিন খোঁজ খবর নেয় নীলাদ্রিতার। অর্ক ফোন দিয়ে আটতে ব্যস্ত, কিভাবে নীলাদ্রিতাকে পাবে। সবকিছুই আস্তে আস্তে করতে হবে। আজ আকাশটা মেঘনাময়, ঝিরঝির বৃষ্টি, বাতাস বয়ে চলেছে। আজকে নীলাদ্রিতা আসেনি, আর বেশ কয়েকদিন আসতে পারবে না, কারণ তার মামা বাড়ি গিয়েছে। রুহি আর আবির জারুলতলায় বসে আছে। তখনই তাদের সামনে আসে শিহাব। হে গার্ল, কেমন আছো? রুহি আর আবির হাসাহাসি করছিল। তখনই শিহাবের ডাকে সেদিকে তাকায়। শিহাবের কথায় পাত্তা না দিয়ে তারা তাদের কথাবার্তা বলতে ব্যস্ত। শিহাব এটাকে অপমানজনক মনে করে আবার ডাকে, কিন্তু রুহি পাত্তা দেয় না। এবার শিহাব কথা ছাড়া রুহিকে তার দিকে ঘুরিয়ে গালে কিস করে বসে। এত দ্রুত কাজটা হয়েছে তা তাদের অজানা। হিতাহিত জ্ঞান আসতেই রুহি কষে দুইটা থাপ্পড় মারে শিহাবের গালে। সাথে আবির কোনো কথা ছাড়া নাক বরাবর একটা ঘুষি মারে। শিহাব ছিটকে মাটিতে পড়ে যায়। রুহি কান্না করে দেয়। আবির সাথে সাথে রুহিকে নিজের বক্ষে নিয়ে নেয়। আমার গায়ে হাত দিয়েছিস, তাই না? এর ফল খুবই ভয়াবহ হবে। তোর জীবন দিয়ে চুকাতে হবে। এর দাম মনে রাখিস। কথাগুলো বলে শিহাব নাকে হাত দিয়ে রক্তগুলো সরিয়ে চলে যায়। আজকে অর্ক আসেনি, আর রুহিকে দেখে শিহাব ঠিক থাকতে পারেনি, তাই রুহিকে পাবার আশায় গিয়েছিল। কথায় আছে না, শকুনের চক্ষু সর্বদাই লাশ খুঁজে খাওয়ার জন্য, আর প্লে বয়রা সবসময় নিত্য নতুন মেয়ে খোঁজে। শিহাবের অবস্থা তাই। বড়লোক বাবা মায়ের বিগড়ে যাওয়া সন্তান। আবির রুহিকে নিয়ে একটা পার্কে চলে যায়। রুহি, দেখো আজকের দিনটা কেমন মেঘমালা দিয়ে ঘেরা। আকাশটার দিকে তাকিয়ে দেখো, তার ভেতরে জমে রাখা কত শত কান্না জমে পড়াশোনা করতে ব্যস্ত। পরিবেশটা দেখো, কি অদ্ভুত, তাই না? এই তিলোত্তমা, এই ব্যস্ত শহরটার মানুষগুলোকে দেখো, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। রুহি, আমি এই ব্যস্ত শহরটার এই ব্যস্ততার ভিড়ে তোমায় খুঁজে পেয়েছি। ভালোবাসি তোমায়। হয়তোবা সবার মতো করে বলতে পারবো না, তবে আমি আমার মতো করে তোমাকে নীরবে ভালোবাসতে পারবো। তোমার ভালোবাসার ছায়া তলে একটু জায়গা দেবে? আমি আজন্ম তোমায় ভালোবেসে যাব। আবিরের দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসার মানুষটার কাছ থেকে এভাবে ভালোবাসি শব্দগুলো শুনলে কোনো নারী ঠিক থাকতে পারে না। রুহিও সেম। আবিরের মুখে ভালোবাসি শুনে আর নিজেকে স্থির রাখতে পারেনি, ঝাপড়ে ধরে তাকে। আজ তাদের ভালোবাসার সাক্ষী হিসেবে রয়ে গেল মেঘলাময় আকাশ, বৃষ্টি আর শুনশানির পার্ক। 3 দিন পর আজকে নীলাদ্রিতা ভার্সিটিতে যাবে। রুহিকে কল দিয়েছে, তবে রুহির ফোন বন্ধ। মামাবাড়ি থাকাকালীন অনেক ফোন দিয়েছে, কিন্তু রুহির ফোন বন্ধ। নীলাদ্রিতা চিন্তায় পাগল প্রায়। আজকে নিচ থেকে সকাল সকাল ভার্সিটিতে এসেছে। জারুলতলায় এসে বসে আছে আবির, বা রুহির আসার কোনো খবর নেই। নীলাদ্রিতার একদিকে রাগ হচ্ছে, আবার অপরদিকে ভয়। কিছু হলো না তো তাদের? হুম, অনেকক্ষণ হয়ে গেল তাদের আসার কোনো খবর নেই। নীলাদ্রিতা ক্লাসরুমে যায়, সেখানেও কেউ নেই। যখন ক্লাস থেকে বের হবে তখন একজন বলে ওঠে, নীলা, এতদিন কোথায় ছিলি? ভার্সিটির খবর কিছু জানিস? না তো। কি বলিস? তোর বান্ধবী রুহিকে তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডরা মিলে ধর্ষণ করেছে, আর এটার জন্য রুহি আত্মহত্যা করে। তুই জানিস না? মেয়েটির কথা শুনে নীলাদ্রিতার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। কি বললো মেয়েটি? আবির আর রুহির বিষয়ে? নীলাদ্রিতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটি কয়েকবার নাড়া দিতেই হুঁশ ফিরে আসে। আপনার মাঝে ঠিক আছে? কি বলতেছেন? ধারণা আছে আবির কেন এমন করবে? বিশ্বাস করবে না জানি, তাই বাকিদের জিজ্ঞাসা করতে পারো। আর আবিরকে পুলিশে নিয়ে গেছে। কথাগুলো বলে মেয়েটি চলে যায়। নীলাদ্রিতা আর দেরি না করে বাসায় চলে যায়। বাসায় গিয়ে চিল্লিয়ে কান্না করা লাগিয়ে দেয়। নীলাদ্রিতার কান্নায় তার মা নীলিমা বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসে। নীলাদ্রিতা তার মাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে। কি হয়েছে বল আমায়? কেউ কিছু বলেছে? বল মা, কান্না করতেছিস কেন? নীলাদ্রিতা কান্না করেই যাচ্ছে। উনি না পেরে আহনাফ সাহেবকে কল করেন। মেয়ের এই অবস্থা শুনে আহনাফ সাহেব অফিস ফিরে চলে আসেন বাড়িতে। বাড়িতে এসে দেখে নীলাদ্রিতা গুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে। নীলিমা বেগমকে জিজ্ঞেস করায় কিছুই বলতে পারে না। রাত প্রায় 10টা ছুঁই। নীলাদ্রিতার ঘুম ভেঙেছে অনেক আগে। ভার্সিটির সব কাহিনী বলার পর আহনাফ সাহেব
বললেন কালকে সকালে মেয়েকে নিয়ে থানায় যাবেন। নীলাদিতা বেশ খুশি, কারণ তার মন বলছে আবির এমনটা করেনি। আবির সাদাসিধা একজন ছেলে, আর রুহিকে অসম্ভব ভালোবাসে, তাও নীলাদিতার অজানা নয়। অর্ক, রুহির কাহিনী তো আমরা শেষ করছি, কিন্তু রুহির সাথে যে মেয়েটা ছিল ওটা এখানকার এমপি আহনাফ সাহেবের মেয়ে। আমাদের বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করবে, আর এটা নিয়ে কাহিনী করলে আমরা ফেঁসে যাব। শিহাবের কথায় অর্ক হেসে ওঠে আর বলে, আমি মন্ত্রীর ছেলে, সেটাও কথা না। আমাদের সাথে কি আছে বলতে পারিস? অন্ধকার জগতের কিলার আমাদের সাথে রয়েছে। রুহিকে প্রথমে কে ধর্ষণ করেছে? কিলার করেছে। তাই আমাদেরকে বাঁচানোর দায়িত্ব কিলার নিবে, চিন্তা করিস না। সকাল 10টা। নীলাদিতা আর আহনাফ সাহেব থানায়। আবিরকে আনা হয়েছে তাদের সামনে। সারা রাত আবিরকে টর্চার করা হয়েছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকু নেই। নীলাদিতা আহনাফ সাহেবকে বলেছে আবিরের সাথে কথা বলতে চায়। আবির আর নীলাদিতা মুখোমুখি বসে আছে, নিস্তব্ধতা বিরাজ করছে। নীরবতা ভেঙে নীলাদিতা বলে, আবির, সবকিছু আমাকে বলো, কি হয়েছে? আমি জানি তুমি কিছু করনি, তবু আমাকে জানতে হবে কি হয়েছে। সবকিছু বলো। আমি বললেই তুমি বিশ্বাস করবে না ঋত্বিকা, আর আমি এখন দোষী, তাই আমাকে আমার মতো ছেড়ে দাও। তুমি জানো তুমি কি বলতেছো? আবির, আমি জানি তুমি কিছু করনি। তুমি রোহিকে কতটুকু ভালোবাসো তা আমি জানি। প্লিজ আমাকে বলো পুরো কাহিনী। আচ্ছা, তাহলে শোনো। আবির ওই দিনের ঘটনাটা বলল। নীলাদিতা শুনে হতভম্ব হয়ে যায়। নীলাদিতা আবার প্রশ্ন করে, পরে কি হয়েছে? আবির আবার বলতে লাগে, আমি আর রুহি ভার্সিটি এসে ক্লাস শেষ করে যখন রাস্তা পার হব, তখন একটা গাড়ি এসে আমাদের দুজনকে তুলে নিয়ে যায়। ঘটনা এত তাড়াতাড়ি হয়েছে, আমরা বুঝে ওঠার আগেই আমাদেরকে অজ্ঞান করে ফেলে। যখন আমার হুঁশ আসে, দেখে আমাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর তার পাশে রুহি। শালা মাদার, আমাকে মেরেছিলি তাই না? এখন তোর সামনে আমরা সবাই মিলে ভোগ করব, দেখবো কি করিস। অর্ক, কে শুরু করবে, আমি না তুই? আরে শান্ত হ, আমি বা তুই কেউ শুরু করব না। শুরু তো করবে কিলার। একটু পরে আরেকজনের আগমন ঘটে। তাকে দেখে আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা, কারণ সে আর কেউ না, বিজনেসম্যান রাজ মাহমুদ ছিল। আর অর্ক তাকেই কিলার বলেছে, তার মানে অন্ধকার জগতের কিং রাজ মাহমুদ। তারা সকলেই একের পর এক রুহির সাথে। আবির আর কিছু বলতে পারে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নীলাদিতার চোখেও পানি। সাইডে দাঁড়িয়ে আহনাফ সাহেবও সব শুনেছে। তারা আমাকে ঘুমের ওষুধ দিয়ে রুহির সাথে পিকচার তোলে। এটাই পুলিশ পেয়ে আমাকে দোষী মনে করে। আমি দোষী, নিজের ভালোবাসাকে বাঁচাতে পারিনি। আমি অপরাধী, আমার ফাঁসি হওয়া উচিত। আমি বাঁচতে চাই না। আবিরের পাগলামি দেখে রুহি বের হয়ে আসে। আহনাফ সাহেব নীলাদিতাকে আশ্বাস দেয় আবিরকে উনি বের করবে, আর রুহির বিষয়টার সাথে যারা জড়িত তাদের শাস্তি দিবেন। নীলাদিতা আহনাফ সাহেবকে জড়িয়ে ধরেন। একটু পরে আহনাফ সাহেবের ফোনে একটা কল আসে। ওপাশে কথাগুলো শুনে আহনাফ সাহেবের চোখ লাল হয়ে যায়। পরক্ষণে উনি বলেন, ওপাশ থেকে বলে, এমপি সাহেব কেমন আছেন? ওহো, আমাকে তো চিনবেনই না। আচ্ছা, আমি বিজনেসম্যান রাজ মাহমুদ বলছি। আশা করি আমাকে চিনতে পেরেছেন। বলেন কি জন্য কল করা? আচ্ছা, কাজের কথায় আসি। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। হয়তো আপনার মেয়েকে বিয়ে করব বলেই এখন আমি কুমার। রাজের কথাগুলো শুনে আহনাফ সাহেবের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। রাজ প্রায় আহনাফ সাহেবের বয়সী, তা উনি আগ থেকেই জানে। আর এখন তো রাজের কুকীর্তি সব সামনে এসেই গেল। কালো দুনিয়ার কিং কিলার স্বয়ং রাজ মাহমুদ ওরফে ছদ্মবেশী বিজনেসম্যান। উনি ফুসফুস করতে করতে বললেন, জানোরে বাচ্চা শালা, তোর সাহস তো কম না আমার মেয়ের দিকে তাকাস। তুই যেই হোস না কেন, তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। এতক্ষণে হয়তো জেনে গেছিস আমি কে। শুধু এই শহর আর দেশেই নয়, বিশ্বের 30টা দেশে এই রাজ মাহমুদ, সরি, তুই তো হয়তো আমার আসল নাম জেনে গিয়েছিস, কিলার। রাজত্ব চলে, তোর মতো এমপি আমার পকেটে।
তাই ভালোই ভালোই তোর মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দে, তোকে আমি মন্ত্রী বানিয়ে দেব। আর যদি না দিস তাহলে আমার হাতে প্রাণ যাবে। কালকে বিয়ের সব ব্যবস্থা কর, আমি আসছি। রাজ কল কেটে দিতে আহনাফ সাহেবের চোখ দিয়ে যেন আগুন বের হয়। নীলাদিতা ওনার পাশেই ছিলেন, মেয়েকে উনি খেয়াল করেননি। নীলাদিতা কয়েকবার ওনাকে ডাকে, কিন্তু কোনো সারা শব্দ নেই। তার শরীরে হাত দিয়ে আলতো ধাক্কা দেয়। আব্বু কোথায় হারিয়ে গেলে? আরে কলেই বা কে ছিল বলতো? মেয়ের কথায় ভাবনা থেকে বের হয়, মেয়ের দিকে তাকায়। তার এই নিষ্পাপ মেয়েটাকে কিছুতেই পশুটার হাতে তুলে দেবে না। মেয়ের গালে আলতো হাত দিয়ে বলে, না রে মা, কিছু না, একটা খারাপ মানুষ ফোন দিয়েছিল, তাই এমন বকাবকি করছি, চল বাড়ি চল। কথাগুলো বলে নীলাদিতাকে নিয়ে থানা থেকে বের হন। এতক্ষণ থানায় ছিল, এমপি বলে কথা, তাই কারো সাহস হয়নি কিছু বলার। ভাই কি করবেন, এমপি যদি পোল্ট্রি নেয় তখন কি করবেন? আর এই এমপি অনেক সৎ লোক, তাই প্রতিবার তিনি নির্বাচিত হয়েছে। একটা প্রবাদ আছে না, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। তাই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। এমপিকে মেরে দিব, কাহিনী শেষ। এদিকে আহনাফ সাহেব নীলাদিকে বাড়ি পৌঁছে দিয়ে চলে আসে মন্ত্রীর বাড়ি। সোফায় বসে আছে তার দুজন। আহনাফ সাহেব সব ঘটনা খুলে বলল ওনাকে। সব শুনে উনি হতভম্ব হয়ে যায়। তার ছেলে কতটা নিচে নেমে গেছে। স্ত্রীকে বলেছিল অচিরেই তার ছেলের কাণ্ড কাহিনী ফাঁস হবে, তখন যেন আফসোস না করে। আর আজকে তাই হলো। তবে রাজ মোহাম্মদ কিলার কথাটা হজম করতে পারেনি। কিলার তাদেরকে অতিষ্ঠ করে রেখে দিয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে উনি বলল, দেখো আহনাফ, তোমাকে আমি অনেক আগেই থেকেই চিনি, আর তোমার সাথে আমার সম্পর্কটাও অনেক ভালো। তবে আমার ছেলের বিচার আমি করব, যতটুকু করার হয়। কিন্তু রাজ মাহবুব মানে কিলার, তারটা কিভাবে করব? সে ইচ্ছে করলে আমার মতো মন্ত্রীকে 2 সেকেন্ডে মেরে ফেলতে পারে। আর যেহেতু কিলার বলেছে তোমার মেয়েকে বিয়ে করতে চাই, তাহলে ধরে নাও তাকে আটকানোর মতো শক্তি কারোরই নেই। যদি তোমার মেয়ের জীবন বাঁচাতে চাও, তাহলে মেয়েকে কোথাও লুকিয়ে রাখো। কিলারের সাথে লড়াই করার শক্তি প্রশাসনের কারোর কাছে নেই। বুঝতেই তো পারছো, বেশ কয়েকটি দেশে তার রাজত্ব চলে। আমরা তার কাছে পুঁটি মাছ। জি আচ্ছা, আজকে মেয়েকে বিদেশে পাঠিয়ে দেব, তবু ক্লিয়ারের হাতে দেব না। কথাগুলো বলে আহনাফ সাহেব চলে যান। মন্ত্রী সোফাতেই বসে থাকে। ছেলেটা কত তার নিচুতে নামতে পারে তা বোঝার বাকি নেই। নীলাদ্রিতা মা, তোকে কিছু কথা বলবো, শুনতে হবে প্লাস মানতে হবে। জি বাবা বলো, পালন করার চেষ্টা করব। কি করব বলো? তুই আমাকে এতটুকু ভালোবাসিস? কোনো প্রশ্ন না, উত্তর চাই। আপু, তোমাকে কতটা ভালোবাসি তা বলতে পারবো না, তবে আমার জীবন তোমার জন্য, তাই বলবো তোমার জন্য হাসতে হাসতে সব ছাড়তে রাজি। নিজের জীবনটা দিতেও দুবার ভাববো না। তুমি আর মা ছাড়া আমার আছেই বা কে? তোমরাই তো আমার বেঁচে থাকার উৎস। তাহলে তোকে আজকেই আমাদের ছেড়ে লন্ডন যেতে হবে, বাকি পড়াশোনা ওখানে কমপ্লিট করবি, কথা দে। আহনাফ সাহেবের কথাগুলো শুনে নীলাদ্রিতা বরফ হয়ে যায়। জীবনে কখনো তাদের দুজনকে ছাড়া থাকেনি, তারাও থাকতে দেয়নি। আর আজ পড়াশোনার জন্য বাইরে যেতে বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আব্বু, তোমাদের ছেড়ে আমি? আর কোনো কথা না আম্মু, তুমি আজকেই যাবে, একটু পর বের হবে, তোমার আম্মু সব কিছু গুছিয়ে রাখবে। কথাগুলো বলে আহনাফ সাহেব চলে যায়। নীলাদিতা চুপসে যায়, কারণ আব্বু আম্মু ছাড়া 1 সেকেন্ডও থাকেনি। আর আজকে কিনা তাদের ছেড়ে চলে যাবে, কিন্তু বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। সবাই তো ঠিক ছিল, তবে ওর আব্বুর ফোনে একটা কল আসার পর থেকেই উল্টোপাল্টা শুরু হয়। বিকেল 5টা নীলাদিতাকে আহনাফ সাহেব জিজ্ঞেস করে, আম্মু রেডি তুমি? তাড়াতাড়ি করো, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। নীলাদ্রিতা আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মেয়ের কান্নায় উনি কান্না করে দেয়। এদিকে আহনাফ সাহেব তাড়াহুড়ো করছে। নীলাদ্রিতাকে নিয়ে যখন বের হবে তখনই। শ্বশুর মশাই, এত তাড়া কিসের? আমাকেও নিয়ে যান। একমাত্র জামাই বলে কথা। জঙ্গলের কেউ আগমন করার পূর্বেই সিংহের কানে খবর চলে যায়, বিকজ সে জঙ্গলের রাজা।
আর তুই আমার রাজ্য থেকে আমার জিনিসকে দূরে পাঠানোর ব্যবস্থা করতেছিস। কথাগুলো বলেই কিলার আহনাব সাহেবের গলা চেপে ধরে। নীলাদিতা আর নীলিমা বেগম চিল্লিয়ে যাচ্ছে, একটু পর ছেড়ে দেয়। তুই যা করবি করে নে, আমার মেয়েকে তোর মতো লম্পট খুনির সাথে কোনোভাবেই বিয়ে দেব না। তুই বাধা দিবি তাই না? তুই বাধা দিবি? আর যদি তুই না থাকিস তখন কেমন হবে? কথাটা বলেই কিলার পিস্তল বের করে আহনাব সাহেবের কপালে শুট করে দেয়। আহনাব সাহেবের নিতর দেহ ফ্লোরে পড়ে থাকে। নীলিমা বেগম চিল্লিয়ে উঠে চোখের সামনে স্বামীর লাশ দেখে নীলাদিতা স্তব্ধ হয়ে যায়। আহনাব সাহেবের লাশের দিকে তাকিয়ে থাকে। কিলার কোনো প্রমাণ রাখতে চায় না। নীলিমা বেগমের দিকে পিস্তল তাক করে আবার কি মনে করে নামিয়ে নেয় আর তার লোকদের বলে নীলিমা বেগমকে নিয়ে যেতে। কিলার নীলাদিতাকে টাচ করতেই ছিটকে দূরে সরে যায়। আপনি খুনি, আমার বান্ধবী, আমার আব্বু, এদের খুনি। কি দোষ করেছিল তারা? আপনি তাদের মেরে ফেললেন। আমি ক্ষমা করব না আপনাকে, পুলিশের কাছে যাব। এগুলো বলে নীলাদিতা ফ্লোরে বসে কান্না করতে থাকে। তখনই তার মনে আসে চিঠির কথাটা। প্রিয় তিলোত্তমা, বলেছিলাম না আপনি শুধুই আমার, আপনাকে শুধু আমিই দেখব। আপনার আশেপাশে আমি কোনো ছেলেকে সহ্য করব না। আপনার মাঝে আমার প্রাণভরনা লুকায়িত। আমি চাই না আপনার মন আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে। আপনার ভালোবাসা শুধু আমার জন্য হওয়া চাই, আর কারো জন্য না। আমি চাই না আপনাকে নিয়ে কেউ চিন্তা পর্যন্ত করুক। আমি চাই আপনার আত্মা, আপনার মন, আপনার সব কিছুতেই আমি থাকি। আমি চাই আপনার মনের মাঝেই থাকতে। আর এই দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নেই আমি জীবিত থাকব আপনাকে ছাড়া। আর এই ছেলে আপনাকে প্রপোজ করেছে, কিভাবে ছেড়ে দিই বলুন? তাই আজকে একটু দিয়েছি। আপনার দিকে কেউ চোখ বড় করে তাকালেও তার চোখ উপড়ে দিব। আপনি শুধু আমার, শুধুই আমার। মিস্টার সাইকো, খোদায় আপনি, আপনাকে আমার খুব দরকার। আপনি তো বলেছিলেন আমার দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে দেবেন। আজ আমার দিকে তাকাচ্ছে না, আমার মুখের হাসি সারা জীবনের জন্য কেড়ে নিয়েছে। আপনি কোথায়? আমার আপনাকে খুব খুব করে দরকার, খুব। কথাগুলো বলে নীলাদিতা কান্নায় ভেঙে পড়ে। তখনই কিলার নীলাদিতাকে টান দিয়ে তার বাহু ডোরে নিয়ে নেয় আর বলে, আমার থেকে তোমাকে কেড়ে নিবে এমন সাহসের মানুষ এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। এখানে আমার রাজত্ব চলে। সে একদিন না একদিন আসবে, আবার মিস্টার সাইকো আসবে, আমাকে খুঁজে বের করবে। সেদিন হবে তোর শেষ দিন। আমার দিকে যে চোখ তুলে তাকিয়েছিল তার চোখ উপড়ে নিয়েছে। আর তুই তুই তো আমার মুখের হাসি কেড়ে নিয়েছিস। চিন্তা কর তোর কি করবে। নীলাদিতা কথাগুলো বলে পাগলের মতো হাসতে থাকে। কিলার মনে করে নীলাদিতা পাগল হয়ে গিয়েছে। অর্ককে ডাক দিয়ে বলে জঙ্গলে তাদের বাংলো বাড়িটা যেন নীলাদিতাকে রাখে। অর্ক নীলাদিতাকে নিয়ে যায়। এভাবে প্রায় 1 বছর চলে যায়। নীলাদিতাকে জঙ্গলের বাড়িটায় আটকে রাখে। তিলোত্তমা, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তোমার চোখের মায়ায় পড়ে গিয়েছি। তুমি আমার না দেখা ভালোবাসা। আমি ইচ্ছে করলেই তোমাকে দেখতে পারতাম, কিন্তু দেখিনি। বলতে পারো ইচ্ছে করেই দেখিনি, কারণ আমি তোমার চোখগুলো দেখেই আটকে গিয়েছি। তোমার মুখমণ্ডল দেখলেই তোমাকে পাওয়া যাবে না। তবে তুমি যদি দেখাও আমি দেখতে রাজি। ভালোবাসি তোমাকে। এই সাইকো তোমার জন্য সব করতে পারবে। নীলাদিতা নিলয়ের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। এই সুঠামদেহী যুবকটা তাকে ভালোবাসে। চোখের মণিগুলো হালকা বাদামি, ঠোঁটগুলোতে লালচে ভাব, ফর্সা শরীরের অধিকারী, এক কথায় অসাধারণ। এই যুবক তাকে ভালোবাসে, তাকে দেখার জন্য বায়না করছে। এত সহজে দেখা দিলে হবে না। আজকে সে ওড়না দিয়ে মুখ ঢেকে এসেছে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আজকে না বাড়ি থেকে বের হলেই হিজাব দিয়ে মুখ ঢেকে বের হয়। তিলোত্তমা, কি ভাবছো এভাবে? নাকি আমাকে দেখে তুমিও প্রেমে পড়ে গিয়েছো? নিলয়ের কথায় নীলাদিতা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। মিস্টার সাইকো বলে কি, আর বুঝলই বা কিভাবে? না, তাকে কপট রাগ দেখাতে হবে। এই যে মিস্টার সাইকো, আমি কেন আপনার প্রেমে পড়তে যাব? চিঠিটার মধ্যে লিখেছিলেন এখানে আসতে, আর কি কালি দিয়ে লিখেছেন? আমি পড়ার পর পুরো লেখাটাই গায়েব হয়ে গেছিল। নীলাদিতার কথায় নিলয় হাসতে থাকে, পরক্ষণেই বলে, ওসব বাদ দাও। আমি তোমার মায়াবী মুখটা দেখতে চাই। সুযোগ কি দিবে?
নীলাদিতা নিলয়কে রেখে হাঁটা ধরায় সামনের দিকে। একটু যাওয়ার পরে পিছন ফিরে বলে ওঠে, এই জিনিসটা সাইকো, লেগে থাকেন। মেয়ে মানুষ এত তাড়াতাড়ি পটে না, তবে বেশি লেগে থাকলে পড়তেও পারি। কথাগুলো বলে নীলাদিতা চলে যায়। নিলয় বুঝে যায় এটা তার গ্রিন সিগন্যাল। ইয়াহু বলে সেও চলে যায়। হঠাৎ নীলাদিতার ঘুম ভেঙে যায়। তার মানে সে নিলয়কে নিয়ে স্বপ্ন দেখছিল। ওই দিন নিলয়ও বলেছিল, তিলোত্তমা, তুমি আমার একান্তই আমার, তুমি আমার নেশাক্ত ভালোবাসায়। এই নেশা আমার কোনোদিনই যাবে না। তার মানে তোমাকে আমার লাগবেই। অন্য কেউ তোমার দিকে তাকালেও আমি তাকে টিকিট ছাড়া উপরে পাঠিয়ে দিব। ভালোবাসি তোমাকে, তুমি শুধু আমাতেই মগ্ন থাকবে, আর কারোতে নয়। মিস্টার সাইকো, কোথায় আপনি? আপনার তিলোত্তমা কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। আপনি এসে নিয়ে যান, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে দুধের সাথে কি যেন দেয়, এটা খাবার পর আমি আমার মধ্যে থাকি না, অনেক কষ্ট হয়। প্লিজ আমায় নিয়ে যান এসে। কথাগুলো বলে নীলাদিতা কান্নায় ভেঙে পড়ে। সে জানে না তার মা কোথায়। জিজ্ঞেস করলে কেউ কিছু বলে না। একজন তো বলেই দিয়েছিল আপনার আম্মুকে মেরে দিয়েছে। তখনও নীলাদিতা খুব কেঁদেছিল। 1 বছর পর। ভাই 1 বছর হয়ে গেছে নীলাদিতাকে দুধের সাথে ড্রাগ দিচ্ছি। এখন তো পিছনের স্মৃতি সব ভুলে গেছে। তাই ক্লিয়ারকে আসতে বলেন, ওনাকে নিয়ে যেতে। কিলার হচ্ছে লন্ডনে, মাফিয়াদেরকে নিয়ে ঝামেলা হচ্ছে। রকস্টার নামে একজন মাফিয়ার আগমন হয়েছে নাকি। সে অনেক দেশে নিজের রাজত্ব কায়েম করে রেখে দিয়েছে। তার জন্য নাকি কোনো মাফিয়া অবৈধ কোনো কাজ করতে পারছে না। যে অবৈধ কাজ করার চেষ্টা করে তাকেই মেরে ফেলে রকস্টার নামের মাফিয়া। তার জন্য কিলার আসতে পারে না। আচ্ছা বস, ঠিক আছে। তবে এটা আবার কোনো মাফিয়া মনে হচ্ছে, পাওয়ারফুল কেউ। পাওয়ারফুল না হলে কি বেশ কয়েকটা দেশ নিজের দখলে আনতে পারতো। যাই হোক, আমি বের হচ্ছি, নীলাদ্রিতাকে দেখে রাখিস। কথাগুলো বলে অর্ক চলে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় আকাশের বুক ছিঁড়ে এই কান্না প্রবাহিত হবে। বাইরের অন্ধকারাচ্ছন্ন, বলতে গেলে বিদঘুটে অন্ধকার। নীলাদিতা ঘরে বসে আছে। তখনই রুবেল তার ঘরে যায়। নীলাদিতা বলে ওঠে, ভাইয়া, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? অনেকদিন ধরে বাহিরটা দেখি না। আর আজকে আকাশটা মেঘলা মালা দিয়ে ভরপুর। আকাশটা গর্জন দিচ্ছে, আমার না দেখতে খুব মন যাচ্ছে। একটুখানি দেখাবে ভাইয়া? নীলাদিতার কথায় রুবেলের মনে মায়ার সঞ্চার হয়। বাচ্চা ফেসটাকে দেখে আর না করতে পারেনি। যেহেতু এটা জঙ্গলে বাড়ি, তাই ছাদে না নিয়ে নিচেই নিয়ে যায়। তবে শর্ত 5 মিনিট পরে আবার চলে আসতে হবে। নীলাদিতাকে নিয়ে রুবেল নিচে যায়। সেও পাশে দাঁড়িয়ে আছে। তখনই তার নাম্বারে একটা ফোন আসে। হাতে নিয়ে দেখে বউ ফোন করেছে। বেচারা রোমান্টিক মুডে চলে যায়। বৃষ্টির দিন বলে কথা। বইয়ের সাথে কথা বলার জন্য সাইডে গিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ায়। এই সুযোগটা নীলাদিতা খুঁজছিল। যখন রুবেল অন্যদিকে তাকিয়ে কথা বলায় ব্যস্ত, তখনই নীলাদিতা সেখান থেকে পালায়। গেট খুলে যখন বের হয়, তখন আওয়াজ ভেসে আসে। রুবেল তাকিয়ে দেখে নীলাদিতা পালাচ্ছে। তখন সে চিল্লিয়ে বলে, তোরা কই রে? নীলাদিতা পালিয়ে যাচ্ছে, ধর গিয়ে। স্যার এসে না দেখলে আমাদের খবর আছে। তখন তার চেলারা বের হয় পিছু ছুটে। আমি দৌড়াচ্ছি, কিন্তু কোথায় যাবো বুঝতে পারছি না। বেশ একটুখানি দৌড়ানোর পর পাশ থেকে গাড়ির লাইট দেখা যাচ্ছিল, সেদিকে দৌড়াই। আর কিছু মনে নেই। এতক্ষণ সকলে মনোযোগ দিয়ে নীলাদিতার কথাগুলো শুনছিল। সকলের চোখে পানি। এতটুকু একটা মেয়ের জীবনে কতই না ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। নিজের চোখের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। সকলেই নিশ্চুপ। ঘরের কোণে কারো মুখে কোনো প্রকার কথা নেই। নীরবতা ভেঙে নীলাদিতা বলে ওঠে, মিস্টার সাইকো, আপনি খুব পচা, খুব। আমি আপনার অপেক্ষায় ছিলাম কবে এই আজাব থেকে আমাকে নিয়ে যাবেন, কিন্তু আপনি আসেননি। আমার আপনাকে দরকার ছিল, খুব দরকার। কথাগুলো বলে নীলাদিতা কান্নায় ভেঙে পড়ে। নিলয় চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। হঠাৎ তার বড় আব্বু অসুস্থ হয়ে পড়ে। রিফাত ভাইও বাড়িতে ছিল না। বড় আব্বুকে নিয়ে হাসপাতালে ঘোরাঘুরি করতে করতে বেশ কিছুদিন চলে যায়। সে খুব করে আসতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল। তাই ইচ্ছের বিরুদ্ধে হয়েও তাকে সেখানেই থাকতে হচ্ছে। বেশ কিছুদিন পর সে গিয়েছিল, কিন্তু পায়নি। কলেজে গিয়ে সেখানে বলেছে নীলাদিতা নাকি আর ভার্সিটিতে আসে না। তার ফ্যামিলির কথাও কেউ জানে না।
সে অনেকবার জানতে চেয়েছে, কিন্তু ফলাফল শূন্য। একজন স্বনামধন্য এমপি কোথায় গিয়েছে কেউ জানে না। তার জন্য তিলে তিলে কষ্ট পেয়েছে সে, কিছুতেই কাউকে ছাড়বে না। নিলয় বাড়ির সবার সামনে নীলাদিতাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, তিলোত্তমা, আমার তিলোত্তমা, তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমাকে যা কষ্ট দিয়েছে, যারা তোমার ফ্যামিলির সাথে অন্যায় করেছে, তাদের তোমার মিস্টার সাইকো কুত্তার মতো মেরে চৌরাস্তায় মোড়ে ঝুলিয়ে রাখবে। তোমাকে ছুঁয়ে তোমার মিস্টার সাইকোর ওয়াদা এটা। কথাগুলো বলে নিলয় আর তার তিলোত্তমার মাথায় একটা চুমু এঁকে দেয়। তাকে ছেড়ে দিয়ে বাইরে এসে ফোনটা হাতে নিয়ে, রক্তের খেলায় মেতে ওঠার সময় হয়ে গিয়েছে। আগে রক্ত নিয়ে খেলে মনের খায়েশ মেটাতাম, আর এখন আমার কলিজে যারা আঘাত দিয়েছে তাদের রক্ত দিয়ে খেলা করব। মন্ত্রীর ছেলে অর্ককে আজকের রাতের মধ্যেই আমার সামনে হাজির করবি। ইটস মাই ওয়ার্ডার। রক্ত রক্ত, হা হা হা। সুনসান রাস্তার পাশে পিলারের সাথে হেলান দিয়ে বসে আছে পাগলটা, আর হাসতে হাসতে চিল্লিয়ে বলছে, বনের রাজা সিংহ তার গর্জনে বনের বাকি পশুরা আতকে উঠে। সিংহের অনেক শত্রু, তবুও সিংহ যদি আঘাতপ্রাপ্ত হয় তবুও তার আশপাশে কেউ আসে না, কারণ তারা জানে সিংহ আঘাতপ্রাপ্ত হলেও তার দাবানলের সামনে কোনো জন্তুই টিকতে পারবে না। সিংহ সিংহই হয়। তোদের সবার কাহিনী সমাপ্ত করতে অচিরেই সিংহের আগমন ঘটবে, যার পিস্তলে একটা বুলেট থাকবে, আর তার রাফিয়ানি চাল দিয়ে গেম স্টার্ট করবে। রাত তখন একটা, হালকা বৃষ্টি হচ্ছে। চারপাশের পরিবেশটা বেশ শান্ত, সাথে নিস্তব্ধ। কিছু নাম না জানা পাখি গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। ঝিঝি পোকারা ডাকছে জঙ্গলের দিক থেকে। বেশ ভয়ঙ্কর শোনাচ্ছে শব্দগুলো। রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। যখন ক্লান্ত হয়ে যায় তখন এক বিদঘুটের শব্দ বের হয়। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট সারা রাস্তা। কোনো লোকজনের আগমন নেই। একটা গাড়ি এসে থামে ছোট্ট একটা ভাঙা বাড়ির সামনে। একজন নেমে আসে গাড়ি থেকে, সিগারেট জ্বালিয়ে মুখে নেয় লোকটা। ডিম লাইটের আলোটা নিভো নিভো, হালকা আলো পড়ছে ঠিক মাঝখানটা বরাবর। একটা চেয়ার রয়েছে ঠিক মাঝখানটায়। অর্ককে মোটা জাতীয় কিছু দড়ি দিয়ে বাঁধা হয়েছে। মুখে ভূতের মাস্ক, লম্বা কালো হুডি টুপি, কালো লম্বা কোট, কালো জিন্স প্যান্ট, সাথে কালো হাই কনভার্স জুতো পরিহিত একজন ঢুকে। একটু সিগারেট চালায় ব্যক্তিটি। ধীর পায়ে হেঁটে চেয়ারটিতে বসে সে। আস্তে আস্তে সিগারেটটার ধোঁয়া মুখে পুড়ে নেয়। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়াগুলো ছাড়ে সে। অর্ক ছেলেটার ভীষণ রাগ লাগছে। রাগের বশে বলে ফেলে, ওই কে তুই? কি করেছি আমি? সময় থাকতে ছেড়ে দে, না হলে তোর জীবনের অবস্থা কি হতে পারে কল্পনাও করতে পারবি না। ছেড়ে দে বলছি। অর্কের কথায় চেয়ারে বসে থাকা মানুষটা কোনো প্রকার হেলদুল হলো না, বরং সে আপন মনে সিগারেট খেয়ে যাচ্ছে। সিগারেটটা শেষ করে আলসেমে ভাব ফুটে ওঠে শরীরে। ওই মাদার চোদের পোলা, কথা বলছিস না কেন? অর্ক চৌধুরীকে চিনিস না এখনো? সময় থাকতে ছেড়ে দে, না হলে সে কতটা ভয়ঙ্কর কল্পনাও করতে পারবি না। মানুষটি হেসে ওঠে। হাসিটা একটা ছেলের। বেশ অবাক হয় অর্ক। চেনা চেনা লাগছে কণ্ঠটা। প্রশ্ন করে, কে তুই? ছেলেটা আবারও হেসে ওঠে। হাসিটা বেশ বিদঘুটে শোনায়। একটা গুলির শব্দ হয়। অর্কের পাশে রাফি নামের ছেলেটা পড়ে যায় নিঃশব্দে। ছেলেটা আবারও হেসে ওঠে। পিস্তল থেকে উঠা ধোঁয়াগুলো শুকে নেয় সে। পরপর বেশ কয়েকটা শব্দ হয়। আর কিছু শোনা যায়নি। শোনা যায় কারো কটকট করে চলে যাওয়ার শব্দ, আর রাস্তায় পড়ে থাকা কুকুরগুলোর বিদঘুটে ডাক। ভাই, কে আপনি? দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে ধরে আনলেন? গভীর কণ্ঠস্বর ভেসে আসে। আমার ক্ষতি করিসনি, কিন্তু আমার কলিজায় আঘাত করেছিস। আমার কলিজাটাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস। আজকে তোকে এমনভাবে মারবো তা তুই কল্পনাও করতে পারবি না। হা 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 হা। ভাই, আপনি কে? আর আপনার কলিজায় আঘাত করেছেই বা কিভাবে? আপনি কে বলুন ভাই? আঘাত করেছিস কিভাবে তা এখন বলবো না, মৃত্যুর পর উপর থেকে দেখিস তবে আমি কে জেনে মর। কথাটা বলে আগন্তুক অর্কের কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, আই অ্যাম রকস্টার, হা হা হা। আগন্তুকের মুখে রকস্টার নাম শুনে অর্কের শ্বাস বন্ধ হয়ে যায়।
এখনই যেন সুস্থ সবল মানুষটার হার্ট অ্যাটাক করার মতো উপক্রম। কথাটা বলে আগন্তুক ধীরে ধীরে ল্যাম্পপোস্টের আলোর থেকে অন্ধকারে মিলিয়ে যায়। ব্রেকিং নিউজ, আজ রাত 2টার দিকে পুলিশ মন্ত্রী ইসাক সাহেবের ছেলে লাশ পান। লাশ দেখে পুলিশ সহ আটকে ওঠে। লাশের 2 হাতের আঙুলগুলোর নখ উফড়ে ফেলা হয়েছে। পিঠের চামড়া ছিনে গুঁড়ো মরিচ মাখিয়ে দেওয়া হয়েছে। যৌনাঙ্গ কেটে উলঙ্গ করে চৌরাস্তার মোড়ে লটকিয়ে রেখে গিয়েছে, সাথে একটা চিরকুট। তোরা সব কয়টা মরবি, এমন বিশ্রীভাবে আমার কলেজায় আঘাত করেছিস। এখন আমার হিংসাতার মোকাবেলা কর এখন, হা হা হা। সকাল 9টা। ড্রয়িং রুমে বসে এতক্ষণ সবাই নিউজটা দেখছিল। নীলাদিতার চোখে পানি, তবে আজকের পানিটা দুঃখের না, আজকের কান্না সুখের কান্না। তার আব্বু আম্মু রুহির খুনিদের একজন শাস্তি পেয়েছে। তিলোত্তমা চলো ওঠো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। সময় মাত্র 5 মিনিট, ফ্রেশ হয়ে নিচে আসো। নিলয় ড্রাইভ করছে, পাশে তিলোত্তমা। তিলোত্তমা বারবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে। প্রতি উত্তরে নিলয় শুধু বলেছে সারপ্রাইজ। বেশ কিছুক্ষণ পর তারা দুজন একটা পুলিশ স্টেশনের সামনে গাড়ি পার্ক করে। তিলোত্তমা পুলিশ স্টেশন দেখেই ঘাবড়ে যায়, কারণ তার আব্বু স্টেশনে আসার পর থেকেই এলোমেলো হয়ে গিয়েছিল। তিলোত্তমা নিলয়ের হাত ঝাপটে ধরে। তারা দুজন স্টেশনের ভেতরে প্রবেশ করে। নিলয় আবির বলে ডাক দিতেই অন্ধকার কারাগার থেকে আবির বের হয়ে আসে। তিলোত্তমা আবিরকে দেখেই শকড হয়ে যায়। নীলা, কেমন আছো? তুমি বেঁচে আছো? আলোর কাছে আশের শুক্রিয়া। তুমি আর আঙ্কেল যাবার পর যখন আর আসলে না, তখন একজন কনস্টেবল হাত পা ধরে জানতে পারি তোমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে কিলার। তিলোত্তমার মুখে কোনো কথা নেই, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একটু পর নিজেকে সামলে নিয়ে বলে, তোমার না 1 বছরের কারাগার ছিল, তাহলে এখানে কেন? তোমাদের এটা শোনার পর আমি একেবারে ভেঙে পড়ি। কিছুদিন পর আমার আব্বু হার্ট অ্যাটাক করে। উনি নাকি এসব নিতে পারছিল না, তাই চিন্তে হার্ট অ্যাটাক করেন। যখন আমাকে আমাদের বাড়িতে নেওয়া হয় লাশ দেখানোর জন্য, তখন সেখান থেকে পালিয়ে আসি। সেখান থেকে পালিয়ে ভেবে নিই তাদের একজনকেও ছাড়বো না, যাদের জন্য নিজের ফ্রেন্ড, নিজের ভালোবাসা বাবাকে হারালাম। তাদের ছেড়ে দিলে ওরা কখনো আমাকে ক্ষমা করবে না। এভাবে কিছুদিন চলে যায়। পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে, আমি গাটাকা দিই। কিন্তু একদিন বার থেকে আসার সময় শিহাবকে দেখি মাতাল হয়ে হেলে তুলে আসতেছে। তখনই চিন্তা করি এটাই সুযোগ, হাতছাড়া করা যাবে না। ওই দিন শিহাবকে আমি নিজের হাতে কুপিয়ে খুন করি। খুন করা শেষে পুলিশ এসে যায়, আর আমাকে নিয়ে আসা আবার স্টেশনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আবিরের কথাগুলো শুনে তিলোত্তমার চোখে পানি। যখন নিঃস্ব হয় তখন এভাবেই সেও নিজের বাবা মাকে হারালো। নিলয় তিলোত্তমার চোখে পানি মুছে দিতেই, মিস্টার সাইকো, আবিরকে কি বের করা যায় না? ওর তো কোনো দোষ নেই, তাহলে যাবজ্জীবন কেন ভোগ করতে হবে? বেশ কিছু করুন। তিলোত্তমার কথা নিলয় মুচকে একটা হাসি উপহার দেয়। এই হাসির অর্থ হয়তো তিলোত্তমা জানার নেই। পরক্ষণে নিলয় বলে, নিলয় পকেট থেকে একটা কার্ড বের করে আবিরের হাতে দিয়ে বলে, কালকে তোমাকে ছেড়ে দেবে, তখন নিলয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে গিয়ে এই কার্ডটা দেখাবে, তোমার ভালো পোস্টের চাকরি হয়ে যাবে। তিলোত্তমা অনেক খুশি। নিলয়ের সাথে আবিরের পরিচয়ও করিয়ে দিয়েছে। মিস্টার সাইকো পড়াতেই চিনে যায়। বাহিরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আলাপ করে তারা চলে যায়। আজকের দিনটা হয়তো তিলোত্তমার জন্য বেস্ট একটা দিন। অর্কের মৃত্যু, আবিরের সাথে দেখা, ওইদিকে কিলার হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা ছুঁড়ে মারে ফ্লোরে। তোরা কোথায় ছিলি? অর্কের এই অবস্থা হলো কিভাবে? এই কাজটা রাজা ছাড়া কেউ করেনি। এবারের মৃত্যুটা হবে ভয়াবহ, প্রস্তুত থাকিস। এবারে নিজের হাতে কবর দিব। রাজার রাজ্যে সবাই প্রজা, শুনতে হবে রাজার কথা, তা না হয় তোমার কল্লা যাবে, কঠিন বড় শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো? কে বা খারাপ, কে বা ভালো? ভালো মানুষ অন্ধকারে, খারাপ মানুষ আলোর ধারে। আমি অন্ধকার রাজ্যের রাজা। সবাই যখন দিশেহারা হয়ে যাবে তখন আমার আগমন ঘটবে, হয়তো খুবই ভয়ঙ্কর রূপে। সেদিন হয়তো আমার হাতে তাজা রক্ত মাখা তলোয়ার থাকবে, যার দাবা নল থেকে একটা বেঈমানকেও রক্ষা দিব না। তানভীর, কিলার কে? কি তার পরিচয়? আমাকে বের করে ফার্স্ট জানা।
আমিও দেখতে চাই কার দম কত বেশি। আমার তিলোত্তমাকে কষ্ট দেওয়া পাই পাই করে হিসাব নিব। আমার হিংসতার আগুনে জ্বলতে হবে তাদের। কথাগুলো বলে নিলয় ফোন কেটে দেয়। কিলার সম্পর্কে সে জানে না, আর কিলারও তার সম্পর্কে জানে না। হয়তো দুজন মুখোমুখি হবে, সিঙ্গে সিঙ্গে লড়াই হবে। অপেক্ষা শুধু কে জিতবে তার। রাত দুটো ছুঁই ছুঁই। ব্রিজের উপর বসে আছে পাগলটা। মনে হচ্ছে কারো আসার অপেক্ষা করছে। একটু পরেই তার অপেক্ষার প্রহর শেষ করে একজন আগন্তুক তার সামনে এসে দাঁড়ায়। পাগলটা কোনো কথা ছাড়াই আগন্তুকটাকে জড়িয়ে ধরে। আগন্তুকটা ঠোঁটে চওড়া একটা হাসি দিয়ে সেও জড়িয়ে ধরে আর বলে, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো, রাফিয়ানের রাজ্য একেবারে মিটিয়ে দেব। রাফিয়ান নামক অস্তিত্বটা একবারের জন্য ধূলিসাৎ করে দেব। জি ভাই, এটার জন্য অপেক্ষায় আছি। ধ্বংসের রাজত্বকে শিখর থেকে উপরে ফেলে ভাবিকে নিয়ে ভালো একটা জীবন শুরু করেন। তোকে যে কাজটা দিয়েছিলাম করেছিস? জি ভাই, আমি সারাদিন ফার্সিটির সামনে থাকি, ভাবিকে সর্বদাই নজরে নজরে রাখি। আমার রক্ত জবাটা কেমন আছে? ভাই, ভাবি ভালো আছে, তবে সবসময় মন মরা দেখাই। হুট করে আপনার হারিয়ে যাওয়া হয়তো খুব কষ্ট পেয়েছে, তবে আমি শিওর ভাবি তার ভয়ঙ্কর রূপটা নিবে। সেই স্টাইল দেখে সাধারণ মাফিয়াদের প্যান্ট নষ্ট হয়ে যেত। আমার হৃদয়ের হৃৎস্পন্দনটা রাফিয়ানের বুকে যে ভালোবাসা সঞ্চার করতে পারে, সে অন্য মাফিয়াদের ইশারা করেই মেরে ফেলতে পারে। বিকজ সে আমার মায়াবতী, আমার রক্ত যাওয়া। কথাগুলো বলে আগন্তুকটা পাগলটাকে ছেড়ে দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। হয়তো কোনো রক্তময় খেলা শুরু হতে যাচ্ছে, যার সূচনাটা ভয়ঙ্কর হবে। রাফিয়ান শহরটার মানেই রক্ত দিয়ে খেলতে ভালোবাসা। রক্তময় গন্ধের জন্য প্রত্যেক রাফিয়ান যেন ছটপট করে। জানি না তুমি কোথায়, তোমাকে খুঁজেছি প্রত্যেকটা দেশে, কোনো দেশ বাদ রাখিনি। তোমাকে ছাড়া যে আমি অচল, এটা কি তুমি জানতে না? তোমাকে ছাড়া প্রত্যেকটা রাত আমার খুবই কষ্টে কাটে। প্রত্যেকটা দিন যেন আমাকে কেউ আঘাত করে। তুমিহীনা। আচ্ছা, আমি কি কোনো দোষ করেছি যার কারণে তুমি আমার কাছে থেকে হারিয়ে গেলে? যদি তোমাকে কেউ কিছু করে থাকে, সে যত বড়ই রাফিয়ান হোক না কেন, আমার এই হার্শিয়ার পিস্তলের বুলেট থেকে একজনও ছাড় পাবে না। তুমি তো শুধু জেনেছ আমি শুধু সিবিআই, কিন্তু তার আড়ালে আমার আরেকটা পরিচয় আছে, লেডি কুইন। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তানভীর কিলারের পরিচয় বের করে আনে, আর কিলার বর্তমান কোথায় সেটাও। সবকিছু নিলয়কে বলার পর নিলয় বাঁকা একটা হাসি দেয়, যে হাসির পিছনে রহস্যের মায়াজাল নিহিত। নিলয়ের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতে শুনতে পায়, মিস্টার রাফিয়ান ওরফে রাজা নীলাদ্রিতা আমার কাছে। যদি তাকে দরকার হয় তাহলে তিলোত্তমা শহরের সেই চিরচেনা গোডাউনের কাছে চলে আয়, যেখানে রাফিয়ানের সূচনা হয়েছিল। আবার না হয় এখানেই সমাপ্ত হবে। কলটা কেটে যায়। নিলয় তিলোত্তমাকে বাড়ির সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও পায়নি। তার মাথায় আসছে না কোনো গোডাউনের কথা বলল, আর রাজটাই বা কে? সব যেন মাথার উপর দিয়ে গেল। তানভীরকে কল দিয়ে নাম্বারটা দিয়ে বলল লোকেশন ট্র্যাক করতে। তুই আমাকে কেন নিয়ে এসেছিস? ভালোই ভালো ছেড়ে দে, না হলে আমার নিষ্ঠা সাইকো তোদের কাউকে ছাড়বে না। আর এমনিতেও ছাড়বে না, কারণ উনি আমায় কথা দিয়েছে, যারা আমার কাছ থেকে আমার আব্বু আম্মুকে কেড়ে নিয়েছে তাদেরকে কুত্তার মতো মারবে। উনি বলেছে মানে তোদের দিন শেষ। আমার কুকুর আমাকেই বলে ঘেউ। রাজা আমার পালিত কুকুর ছিল, যে টাকা ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু একটা মেয়ের জন্য আমার সাথে বেইমানি করে, তাই তাকেই শেষ করে দিয়েছি। কিন্তু শালার কই মাছের প্রাণ বেঁচে গেল, তবে এইবার আর বাঁচবে না। আর তুই তাকে মিস্টার সাইকো বলছিস? তা ঠিক, ও একটা সাইকো, কিন্তু সে তোকে না, আরশিয়া নামে একজনকে ভালোবাসতো। তাদের কথা বলার মাঝে গোডাউনে একটা বাইক প্রবেশ করে। বাইকারটার শরীরে কালো প্যান্ট, কালো ব্লেজার, এক কথায় অসাধারণ লুক। বাইকটা এসে তাদের সামনে দাঁড়ায়। বাইক থেকে আগন্তুকটা নেমে মুখ থেকে হেলমেটটা সরাতেই কিলার চমকে ওঠে, কারণ এটাই রাজা। সে 100% শিওর। ওয়েলকাম টু রাফিয়ান সিটি। রাফিয়ানকে তার রাজ্যে ফিরতে ওয়েলকাম জানাতে হয় না?
কারণ সে যেখানে যায় সেখানে তার রাজত্ব কায়েম করে নেয়। এই রাফিয়ান শহরে অনেক আগেই রাজত্ব করেছি, তবে এখন ছুটি নিয়েছি ছোট ভাইদের হাতে দিয়ে। আমার হিংস্রতা তোকে জ্বালিয়ে শেষ করে দিবে। হা হা হা। সেই কথা বলার স্টাইল, সেই ভঙ্গি, সেই তেজ। রাজা, তো রাজত্ব অনেক আগেই শেষ, তা নতুন করে কি শুরু করবি? আপাতত তোকে মারার কোনো মুড নাই, তোকে মারবো খুবই ভয়ঙ্কর ভাবে। আচ্ছা চলি এখন। কথাটা বলে নিলয় হাতে থাকা কি যেন উপরে নিক্ষেপ করলো। একটু পরেই পুরো গোডাউনে ধোঁয়া দিয়ে ভরে যায়। যখন পরিষ্কার হলো তখন নীলাদিতা বা কেউ নেই। তার মানে নীলাদিতাকে নিয়ে চলে গিয়েছে। ড্যামিট বলে কিলার বেঞ্চের উপর জোরে হিট করে। আরশিয়া, আমার রাহাত, রাজা ভাই, তাদের কোনো খোঁজ পেয়েছিস? বল না তারা কোথায় আছে, আমার খুব দেখতে ইচ্ছে করছে। নিহার কথায় আরশিয়া চোখ ভিজে আসে। এই 1 বছরে 1000 বার জিজ্ঞেস করেছে, কি বা বলবে সে? সে নিজেও তো তার প্রিয়তমকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? প্রিয় মানুষের একাকিত্বটা বড্ড বেশি কষ্টদায়ক। তাই তো কেউ বলে ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস। একটি মুদ্রার এক পিঠে ভালোবাসা, আরেক পিঠে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। যাদের প্রেম যত গভীর, তাদের মুদ্রার ঘূর্ণন তত বেশি। একসময় ঘূর্ণন থেমে যায়, মুদ্রা ধপ করে পড়েছে। তখন কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় ভালোবাসায় লেখা পিঠটা বের হয়েছে, কারোর কারোর ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে। কাজেই এই মুদ্রাটি যেন সব সময় ঘুরতে থাকে, সেই ব্যবস্থা করতে হবে। ঘূর্ণন কখনো থামানো যাবে না। দ্বারকাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পায়। ভাঙাচোরা সেই বৃষ্টা রাতের আধারে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। তবে আমাবস্যাকে দূর করে পূর্ণিমা এসেছে। চাঁদের আলোয় বৃষ্টার নিচে ফুলগুলো চিকচিক করছে। ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে পাশের জঙ্গল থেকে। আর নিলয় রক্তাক্ত অবস্থায় হাঁটু ভাঁজ করে বসে আছে। মুখ দিয়ে রক্ত গড়িয়ে পুরো শরীরে একাকার। নীলাদিতাকে ধরে রেখেছে। তানভীর সাইডে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমার চোখ ফাঁকি দিয়ে চলে গিয়েছিলি, তাই না? প্রথমবার তোকে কবর না দিয়ে ভুল করেছি, তবে আজকে নিজের হাতে কবর দেব। আপনারা হয়তো চিন্তা করছেন নিলয় কোথা থেকে আসলো এখানেই, তাও আবার রক্তাক্ত অবস্থায়। তাহলে ফ্ল্যাশব্যাক থেকে আসুন। নিলয় সেখান থেকে চলে আসার পর কিলার বিভিন্নভাবে পরিকল্পনা করে রাজা ওরফে নিলয়কে কিভাবে শেষ করা যায়। অবশেষে একটা বুদ্ধি পেয়েও যায়, কারণ নীলাদিতার মা কিলারের কাছে। সেই জন্য নিলয়ের এই অবস্থা। আমার থেকে পাঠক পাঠিকা আপনারা বেশি ট্যালেন্টেড, তাই স্মৃতিচারণ করুন। নিলয়ের মুখে থাকা রক্ত থু দিয়ে ফেলে দিয়ে পড়ে। পিপিলিকার টানা গজায় মরিবার তরে তুই সবার জন্য কিলার হতে পারিস, তবে তুই আমার কাছে পাতি মাস্তান। জানি না তুই প্রথম থেকেই আমাকে রাজা রাজা কেন বলছিস, তবে শোন, আমি কোনো রাজা নই, আমি নিলয় মাহমুদ। আর শোন, আমাকে মারতে হলে এখনই মেরে দে, না হলে পরে নিজেরাই মরবি। চয়েস ইওর চয়েস। হা হা হা। নিলয়ের কথায় কিলার ভাবুক হয়ে যায়। এই রাজা নয়, পরক্ষণে চিন্তা করে রাজা হোক বা নিলয়, রাস্তা থেকে সরাতে পারলেই হলো। এটা বলে 250 ক্যালিভারের পিস্তলটা হাতে নিয়ে যেই গুলি করতে যাবে, তখনই অন্ধকার থেকে হাসির শব্দ শুনতে পায়। সাথে, তোরা সবাই মারা পড়বি। সিংহ আসার সময় হয়ে গিয়েছে। যার প্রাণের ভয় আছে সে পালিয়ে যা, এক্ষুনি পালিয়ে যা। আওয়াজটা আস্তে আস্তে প্রবল হতে থাকে। অন্ধকারে দূর করে ছায়া মানবটি তাদের সামনে আসে। তখন সবাই তাকে দেখে চমকে ওঠে, কারণ এটা একটা পাগল। আর পাগলটা বারবার একই কথা বলছে। কিলার অসহ্য হয়ে যায়, তাই একজনকে বলে পাগলটাকে মেরে দিতে। এত হুল্লোড় ভালো লাগছে না। একজন যখনই পাগলটাকে গুলি করতে যাবে, তখনই একটা বাইক আসার শব্দ শোনা যায়। লোকটা থেমে যায়। তখন একটা বাইক তাদের সামনে আসে। বাইকের উপর দুজন লোক বসে আছে। বাইকটা গিয়ে কিলার আর নিলয়ের বরাবর গিয়ে থেমে যায়। বাইক থেকে পিছনের একজন নেমে পাশে চালকটার এখানে দাঁড়ায়। আরেকজন বাইকের উপর পায়ের উপর পা তুলে বসে। মনে হচ্ছে এখানে নতুন কোনো ভয়ঙ্কর কারো আগমন ঘটেছে। কিলার পিস্তল তাক করে ধরে বলে, এই তোরা কারা? মুখ থেকে হেলমেট সরা এখনই। তোরা রাজার লোক, তাই না?
সমস্যা নেই, তোদের বস আমার কাছে বন্দি। রাজা পেছন থেকে আঘাত আনার মানুষ নয়। রাজার কাছে রাফিয়ান জগতের ভয়ঙ্কর হায়ানাগুলো থরথর করে কাঁপে। রাজার বাক্যে একটাই কথা, মরো না হলে মারো, দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকে। কথাগুলো বলতে বলতে বাইকের উপর বসে থাকা একজন তার হেলমেট সরায়। তাকে দেখে এখানে থাকা সবাই যেন চমকে ওঠে। একবার হাঁটু ভাঁজ করা নিলয়ের দিকে তাকাচ্ছে, তো আবার বাইকে বসে থাকা রাজার দিকে তাকাচ্ছে। তার মানে রাজা আর নিলয় দেখতে একই চেহারা, দুজন আলাদা আলাদা ব্যক্তি। কিলার তুতলিয়ে তুতলিয়ে বলল, তুই যদি রাজা হোস তাহলে আমি যাকে ধরে এনেছি সে কে? আচ্ছা রাজ, কখনো শুনেছিস মৃত্যু নামক ফেরেশতাকে কেউ ধরে আনতে? আর তুই যাকে ধরে এনেছিস বলতেছিস আসলে তার উল্টো, সে চেয়েছে বিদায়, তুই তাকে ধরে আনতে পেরেছিস। আর তুই জানিস সে কে? আচ্ছা আমিই বলি, রকস্টার নামক মাফিয়ার কথা হয়তো শুনেছিস, যে কয়েকদিনে প্রায় নিজের রাজত্ব কায়েম করে নিয়েছে। এই সেই রকস্টার নিলয় মাহমুদ, যে ইচ্ছে করলেই তোর কাহিনী শেষ করে দিতে পারত, কিন্তু সেও একজন মাইন্ড গেমার, তাই তোকে বাঁচিয়ে রেখেছে। রাজার কথা শুনে কিলার নিলয়ের দিকে তাকায়, দেখে নিলয় মাথা নিচু করে হাসছে। কিলারের কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। আচ্ছা, তোকে তো আমি মেরে দিয়েছি, তাহলে তুই কিভাবে বেঁচে আছিস? তুই যখন আমাকে ব্রিজ থেকে ফেলে দিস তখন আমি ভাসতে ভাসতে পাহাড়িদের হাতে পড়ি। তারাই আমাকে তাদের গাছান্ত ওষুধ দিয়ে ঠিক করে। তবে 6 মাস সময় লাগে। 6 মাস পর যখন বাংলাদেশে আসি তখনই নিলয়কে দেখি, সেম আমার মতো দেখতে। তার ব্যাপারে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি নিলয় নিজেই রকস্টার। তখনই নিলয়ের সাথে কথা বলি, সবকিছু বলার পর প্ল্যান বানাই, আর সে মতেই তুই আমাদের হাতে। তবে যদি আমি আগে জানতাম আমার ভালোবাসা তোর খাঁচায় বন্দি, তাহলে সেই দিনই তোর রক্ত দিয়ে আমি গোসল করতাম। আমার ভালোবাসা, আমার ধুলো মিশ্রিত শহরে ভালোবাসাটা তোর জন্য কষ্ট পেয়েছে, তোর মৃত্যু আমার হাতে। যা, সব কিছু তোদের প্ল্যান, আমি এখানে মুরগি? আচ্ছা এটা বল, এই পাগল আর তোর সাথে এটা কে? সব কিছু তো প্ল্যান করাই তোদের। কিলারের কথায় রাজা হো হো করে হেসে দেয়। পাগলটাকে আর পাশে থাকা আগন্তুকটাকে তাদের রূপ পরিবর্তন করে আসল রূপে আসতে ইশারা করে। পাগলটার মুখের দাড়ি আর চুলগুলো খুলে ফেলতেই কিলার হতভম্ব হয়ে যায়। তার থেকে বেশি যখন হেলমেট পরনে আগন্তুকটার দিকে তাকায়। হেলমেট খুলে কিলারকে একটা চোখ টিপ মেরে দিতেই দুকদম পিছিয়ে যায়, অস্পষ্ট আওয়াজে পড়ে, না না, এটা কিছুতেই সম্ভব না, এটা কিছুতেই সম্ভব না। আপনারাও বলবেন হয়তো রাজাকে দেখেও এতটা ঘাবড়ে যায়নি, তাহলে এদের দুজনকে দেখে ঘাবড়ে যাওয়ার কারণ কি? আসুন আপনাদের ডাউট ক্লিয়ার করি। পাগল সেজে ছেলেটা আর কেউ নেই, রাজার বিশ্বস্ত লোক জুয়েল। আর হেলমেট পরনে থাকা ছেলেটা হচ্ছে রাহাত, যাকে কিলার কপালে গুলি করে মেরে দেয়। কপালে গুলি করলে মানুষ সাথে সাথে মারা যায়, তাহলে রাহাত কিভাবে বেঁচে গেল? কিছুই মাথায় ঢুকছে না কারো। সবার অবস্থা থেকে রাজার রাহাত হো হো করে হেসে দেয়, কারণ এটার রহস্য শুধু তারা দুজন জানে। এটা কিভাবে সম্ভব? রাহাতকে তো আমি নিজের হাতে মেরেছি, তাও কপাল বরাবর গুলি করে, তাহলে বেঁচে গেল কিভাবে? রাজার রাজ্যে রাজার উপর কেউ যেতে পারে না, তাই তো সে রাজ্য পরিচালনা করে। রাফিয়ান জগতে গেম খেলতে গেলে নিখুঁতভাবে খেলতে হয়, না হলে পিস্তলের গরম বুলেটে নিজের মৃত্যুকে আহ্বান করা হয়। তাহলে শোন, যেদিন তুই আমাদের কাছে আসিস তার আগে আমার সন্দেহ হয় তুই আসবি, তাই রাহাতকে বলি সে যেন পাশের জঙ্গলের ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। আমার কথা মতো রাহাত ঝোপঝাড়ে লুকায়। রাহাতের মতো করে আমার সাথে আরেকজন ছিল, যাকে রাহাত সাজিয়ে আমার সাথে বসিয়ে রেখেছিলাম। কিন্তু আফসোস, তুই সেদিন আসল রাহাতকে নয়, নকল রাহাতকে মেরেছিস। আর আসল রাহাত সব কিছুই দেখেছে। রাহাত আর সে আর নেহাদের কাছে এই জন্য যায়নি, কারণ সে আমার সুস্থ হওয়ার অপেক্ষা করছিল। আমাকে যখন পাহাড়িরা নিয়ে যায় তার কিছুদিন পর রাহাত খুঁজতে খুঁজতে আমার পর্যন্ত যায়। মাইন্ড গেমের শহর এটা। রাজার কথায় ক্লিয়ার ভেসে হওয়ার উপক্রম, কারণ সে নিজে তো বড় কেউ মনে করত, আসলে সে গাধার বোকাচোদা। তা বল, তোকে আমরা মারবো নাকি নিলয় মারবে? তুই কার হাতে মরতে চাস বল? রাজার কথা শুনে কিলার অট্টহাসিতে মেতে ওঠে, পাগলের মতো হাসতে থাকে আর বলে, নিলয়, তোর গল্পে আমি সবসময় ভিলেন থাকবো জানি, তা যেহেতু মরার কথা আসছে সেখানে আমি না, তোরা সবাই মারা পড়বি, কারণ আমি জানি রাজা কখনো দল নিয়ে আসে না,
রাজা আসে একাই, আর একাই সব কিছু তছনছ করে দেয়। কিন্তু আমি কিলার, আমি আগে থেকেই সব ব্যবস্থা করে এসেছি। কথাটা বলেই কিলার ইশারা করতে মাটির নিচ থেকে 100 জনের উপরে বডিওয়ালা লোক বের হয়ে আসে। সবগুলোই অন্য দেশের। এদের সাথে ফাইট করে পেরে ওঠা সম্ভব নয়। নিলয়, রাহাত, রাজা, জুয়েল ফাইট শুরু করে এদের সাথে, কিন্তু কিছু জনকে মেরে আর পেরে ওঠে না। তারা প্রায় 40 জনকে শুইয়ে দেয়। তখন সবাই ঘেরাও দিয়ে তাদের বাঘ বেঁধে ফেলে। কিলার চিল্লিয়ে বলে, এখন তোদের মেরে আমি হব সব থেকে বড় রাফিয়ান। সব কিছুই আমার থাকবে, না থাকবে রাজা ভাই, আর না থাকবে রক স্টার। তার কথা শেষ হওয়ার সাথে সাথে অন্ধকার থেকে মেরি কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসে, আমার ভালোবাসা আমার দুনিয়া, যার জন্য আমার অস্তিত্ব, তাকে তোরা কষ্ট দিয়েছিস। হ্যাপটাকেও জীবিত রাখবো না। লেডি কুইনের দাবানলে থেকে বাঁচিয়ে নে নিজেদের। কথাগুলো বলতে বলতে একজন মেয়ে অন্ধকার থেকে ল্যাম্পপোস্টের আলোতে আসে। মুখে মাস্ক, পরনে লম্বা কোট, মাথায় লম্বা হুটি। মুখ থেকে মাস্ক সরাতে রাজা হো হো করে হেসে দেয়। চিল্লিয়ে রাজা বলে ওঠে, জানেমান, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাহলে তোকেও মরতে হবে, ধর শালিকে। আরশিয়াকে ধরতে যে আসছিল মুখ তুবড়ে মাটিতে পড়ে যায়। তখন আরশিয়ার পাশে নিহা এসে দাঁড়ায়, আর ওই লোকটার কপাল থেকে ধোঁয়া বের হচ্ছে। স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। আরশিয়া তার হাতটাকে পিস্তলের মতো করে লোকগুলোর উপর তাক করে, নাড়াতেই কয়েক সেকেন্ডে সেখানে সবগুলো মাটিতে পড়ে যায়। কিলারের পায়ে একটা গুলি এসে লাগে। সে ব্যথায় ছটপট করতে করতে বসে যায় মাটিতে। রক্ত আর রক্তের নদী বয়ে গিয়েছে ভাঙা ব্রিজটায়। ব্রিজের নিচে নদীটা হয়তো রক্তময় নদীতে পরিণত হয়েছে। নিলয় খুঁড়াতে খুঁড়াতে তিলোত্তমাকে তার বাঁধন খুলে দেয়। তিলোত্তমার বাঁধন খুলে দিতেই সে তার মিস্টার সাইকোর বুকে ঝাঁপিয়ে পড়ে। এতক্ষণ তানভীর উঠে গিয়েছে। সে কিলারের কাছে দাঁড়িয়ে থাকে যাতে পালাতে না পারে। রাজা নিলয়কে বলে, রক্সা সাহেব, আমরা চলি। রাফিয়ানের গল্পটা তাহলে এখানেই শেষ হলো। আর কোনো রাফিয়ান জন্ম নিতে দেব না, আসি। আর হ্যাঁ, কিলারকে কি করা যায় তা আপনি ভালো জানেন। কথাগুলো বলে রাজা আরশিয়াকে জড়িয়ে ধরে। এই যে রক্ত যাবা, আমাকে খুব মিস করছিলে তাই না? আসলে আমি খুবই পচা। সরি, আর হবে না। এখন থেকে তুমি আর আমি একসাথে থাকবো, কেমন? আর হ্যাঁ, তুমি লেডি কুইন ছিলে যাকে আমি অনেক খুঁজেছি, কারণ আমি জানতে পারি লেডি কুইন গরিবদের সহায়তা করে। ফাইনালি তুমিই সে। ভালোবাসি। রাহাত, তুই আমাকে ছুবি না। তুই এতদিন কই ছিলি? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোর? যা, তোর সাথে কোনো কথাই নেই। নিহার কথায় রাহাত নেহাকে জড়িয়ে ধরে। নেহা ছাড়িয়ে দেয়, তবুও রাহাত জোর করে জড়িয়ে ধরে। এবার আর নেহা ছাড়ায় না, তারাও চলে যায়। এতক্ষণ কিলার, রাজ মাহমুদ আর তানভীর তাকিয়ে তাকিয়ে প্রেমলীলা দেখছিল। তানভীর মনে মনে বলে, হালার ভাইয়েরা প্রেমলীলা লাগিয়েছে। অবন্তীকে নিয়ে আসলে আমিও এক দুইটা চুম্মা দিতে পারতাম। ইস, বাড়ি গিয়ে দিতে হবে। পরক্ষণে কিলারের দিকে তাকিয়ে তানভীর বলে ওঠে, কিরে ভাই, সারা জীবন শুধু ভিলেনগিরি করে গেলি? এক দুইটা চুম্মা খাইছিস কি? না ভাই, সারা জীবন শুধু টাকা আর পাওয়ার নিয়ে চিন্তা করেছি, চুম্মা খাওয়া হয়নি। চুম্মা খাইতে কেমন লাগে ভাই? বহুত টেস্ট। হুস, তোকে আমি বলি কেন? তুই তো আমার বিপক্ষ দলের। যা সর। তখনই নিলয় তানভীরকে ইশারা করে তিলোত্তমাকে আর গাড়িতে বেহুশ থাকা নীলিমা বেগমকে বাড়ি নিয়ে যেতে। কিলারকে সে দেখে নেবে। নিলয়ের কথায় তানভীর তিলোত্তমাকে নিয়ে চলে যায়। নিলয় কিলারের কাছে এসে বলে, তুই আমার কলিজায় আমার তিলোত্তমাকে কষ্ট দিয়েছিস। তুই তার আব্বুকে মেরে ফেলেছিস, তার মুখের হাসি কেড়ে নিয়েছিস, আমার থেকে আমার তিলোত্তমাকে দূরে রেখেছিস। তোর মৃত্যু ভয়াবহ হবে। হা হা হা। নিলয় কথাগুলো বলে ছুটে গিয়ে কিলারকে চেপে ধরে। তার হাতের সবগুলো আঙ্গুল কেটে নেয়। পায়ে গুলি লাগার ফলে নড়তেও পারেনি। এভাবে একেবারে পরপর এক এক অঙ্গ কেটে নেয়। কিলারের শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ কেটে নেয়। অনেক আগেই কিলার দুনিয়ার মায়া ত্যাগ করে। তবুও নিলয় কোপাতেই থাকে। ক্লান্ত হওয়ার পর থেমে যায়। আস্তে আস্তে সেও মিলিয়ে যায়। রাফিয়ান জগতের সমাপ্তি কখনো হবার নয়, একজন গেল তো আর একজন তৈরি হলো।
এই রাফিয়ান জগতে এতদিন সব কিছু আমার প্ল্যান মতোই হয়েছে। রাজা আর নিলয় তোদেরকে রাস্তা থেকে সরাতে এখন আমার সহ্য হয়ে গেছে। রাফিয়ানের দুর্বলতা নেই, তাদের ডিকশনারিতে শুধু একটাই শব্দ, মারো না হয় মরো। নিজের মাইন্ড গেম দিয়ে যতদিন টিকে থাকতে পারবা ততদিন তুমি রাজা, আর যখন হেরে যাবা তখন তুমি বুলেটের গুলির মাথার এপার থেকে ওই পার করে দিবে রাফিয়ান জগতের নিকৃষ্ট মানুষগুলো। তোরা তৈরি থাকিস তোদের দুর্বলতা নিয়ে, ফিরতে পারলে ফিরিস রাফিয়ানের আঘাতে।